দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ইসলামী ছাত্র শিবির গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। তারা বলছেন, শৃঙ্খলা কমিটি কিংবা ব্যাচ প্রতিনিধির নামে শিবিরের নেতাকর্মীরা হলে হলে ছায়া প্রশাসন জারি রেখেছেন। শিবির এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা হলে রাজনীতি নয়, সেবামূলক কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সম্প্রতি বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এর প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পরে দিবাগত রাত 12টার পর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে একত্রিত হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। তারা হলে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানান। শিক্ষার্থীদের তোপের মুখে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে মৌখিকভাবে জানিয়ে দেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। পরে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ স্পষ্টভাবে ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে ডাকসু নির্বাচন সামনে রেখে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। অন্যান্য যে ছাত্র সংগঠন যারা বেশ কর্মী সংকটে ভুগছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যারা ফোকাসড, তাদের বাইরে যারা সাংগঠনিক ভিত্তি অনেক দুর্বল, তারা আসলে আমাদের যে সাংগঠনিক অবস্থান, সেই অবস্থানের কারণে কিছুটা বিহিত সন্ত্রস্ত। গণতান্ত্রিক ছাত্র সংসদ বা ছাত্র শিবির, অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো হয়তো কিছুটা আমাদের সাথে রেসে পিছিয়ে আছে। সেই জায়গা থেকে তারা আমাদের যে সাংগঠনিক কাঠামো তার বিরোধিতা করছে। কিন্তু ছাত্রদল শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড, শিক্ষার্থীরা ছাত্রদলকে অ্যাকসেপ্ট করছে, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। এটাতে ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য সব ছাত্র সংগঠন মিলে ছাত্রদলকে কোণঠাসা করার জন্য তারা হলগুলোতে যে রাজনৈতিক কার্যক্রম সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেহেতু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছোট ছোট টিম করে হলগুলোতে তাদের বিভিন্ন ধরনের কল্যাণমুখী এবং বলা যায় যে ওয়েলফেয়ার রাজনীতি করতেছিল, এটার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ধরনের চ্যালেঞ্জ পায়। এই যে চ্যালেঞ্জটা পাওয়া, এই চ্যালেঞ্জটা শুরু কিন্তু ওখান থেকেই। কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয়। সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ে এরিয়া কেন্দ্রিক করবে। এটা আগেও বলেছিলাম আমরা। এদিকে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠক শেষে উপাচার্য জানান, এই বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল আছে। গতকালকে তো আমরা 17 জুলাইয়ের যে সমঝোতাটা হয়েছিল তার আলোকে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। সেটি বাস্তবায়ন করবার জন্য এখন আমাদের যে কর্মপন্থা নির্ধারণ করতে হবে, এটা অনেক খুঁটিনাটি বিষয় আছে। সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। হলে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান উপাচার্য। 17 জুলাইয়ের আলোকে যে সমঝোতাটা হয়েছিল সেটা আমরা এখন বাস্তবায়ন করতে চাই। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি, এমনটাই মনে করেন মাঠের সংবাদকর্মীরা। তারা বলছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে পেশাগত দায়িত্ব পালন এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গাজীপুরে বৃহস্পতিবার দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে। আগের দিন সেখানে দুর্বৃত্তদের হামলার শিকার হন আনোয়ার হোসেন সৌরভ নামে আরেক সাংবাদিক। এ ঘটনায় গণমাধ্যমের মাঠের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা ক্ষুব্ধ ও হতাশ। সাংবাদিককে নৃশংসভাবে হত্যার যে ঘটনা, এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক এবং হতাশা। এই ধরনের হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি। সাংবাদিকতা পেশা কিংবা গণমাধ্যম এখনো একটি স্বাধীন সত্তা হিসেবে দাঁড়াতে পারেনি। একটি গণমাধ্যমকে স্বাধীন করার জন্য যে আইনগত ভিত্তি দরকার, সেটিও আমাদের দেশে খুবই অপ্রতুল। প্রতিবারই সাংবাদিকরা নির্যাতিত হয়েছে এবং কোনোভাবে সাংবাদিক একটি তথ্যকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে তার জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে এবং হত্যা হয়েছে, যেটা ঘটেছে গাজীপুরে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনের কঠোর প্রয়োগ চান সংবাদকর্মীরা। জেলাগুলোতে কিন্তু সাংবাদিক মৃত্যু হত্যার ঘটনা কিন্তু কম হয়নি, কিন্তু এগুলো কোনো বিচার নেই।
এই বিচার হচ্ছে না বলেই এখন সাংবাদিকরা যে পারে গায়ে হাত তুলছে, যে পারে যেভাবে হ্যারাস করছে। অন্তত একটি ঘটনার সুষ্ঠু বিচার করুক সরকার, তাহলে হয়তো এরপরে যারা চিন্তা করবে যে সাংবাদিকদের উপর হাত তোলা কিংবা সাংবাদিকদের পেশায় বাধা তৈরি করা, সেটি অন্তত আমার মনে হয় একটু হলেও কমবে। যারা সাংবাদিকতা করে বা আমরা যারা করি সবারই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শুধু সাংবাদিক না, প্রত্যেকটা নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলেই সাংবাদিকরা নিরাপদ হবে। জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান মনে করেন আইন শৃঙ্খলার অবনতি ও গণতন্ত্রের সংকটই এমন ঘটনার মূল কারণ। একটা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না, সাংবাদিকদের নিরাপত্তা থাকবে, এটা তো হয় না। কোনো মানুষের নিরাপত্তা থাকে না। যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তখন সাংবাদিক সহ সবাই তার শিকার হয়। স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের নীতি এবং পরিস্থিতি একই রয়ে গেছে। সাংবাদিকদের কণ্ঠরোধের, সাংবাদিকদের উপর বিভিন্ন রকম আক্রমণ, আক্রোশ এর প্রতিফলন আমরা দেখছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে 496 জন সাংবাদিক হয়রানি, নির্যাতন ও হামলা মামলার শিকার হয়েছেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র সরকার ভারতীয় পণ্যে শতকরা 50% শুল্ক আরোপ করায় দেশটির অর্থনীতি বড় ধাক্কা খেতে যাচ্ছে। এর স্পষ্ট প্রভাব পড়ছে পোশাক খাতে। উচ্চ শুল্কের কারণে এরই মধ্যে বিদেশি বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান ভারতীয় পণ্যের ক্রয়াদেশ বাতিলের ঘোষণা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন এর সুফল পেতে পারে বাংলাদেশ। 2 সপ্তাহ আগেও ভারতের ব্যবসায়ীরা ভেবেছিলেন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক বসালে সেই সুযোগে মার্কিন বাজারে পোশাক রফতানি বাড়াতে পারবেন তারা। কারণ হিসেবে তারা ধরে নিয়েছিলেন বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পণ্যের উপর বেশি শুল্ক বসবে আর ভারতের পণ্যের উপর শুল্ক কম থাকবে। কিন্তু সবকিছু উল্টে পাল্টে গেছে। গত 31 জুলাই কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পণ্যে 19% এবং বাংলাদেশি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে 25% পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন। আর রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় জরিমানা হিসেবে গত বুধবার ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের উপরে প্রায় 60% মতো আর কি যেটা হবে, তো সেটা বাংলাদেশের জন্য একটা বড় আশীর্বাদ হিসেবে দাঁড়াবে। তো সেটা মূলত বাংলাদেশের নতুন কিছু বিনিয়োগ নিয়ে আসতে, বিশেষ করে যে ভারতের কিছু বিনিয়োগ নিয়ে আসতে সেটা সহায়তা করবে এবং পাশাপাশি বায়াররাও নতুন করে অর্ডার দেবেন বাংলাদেশে। তার কারণ এখন ভারতের কাছ থেকে আসলে বায়ারদের পণ্য কেনাটা কিন্তু খুব বোকামি হবে এবং এটা তারা বুঝতে পারছেন। এই মুহূর্তে ওয়ালমার্ট কিন্তু তাদের অর্ডার ক্যান্সেল করছেন, ভারতের যেগুলো অর্ডার ছিল। এদিকে ভারতীয় পণ্য উচ্চ শুল্ক আরোপের কারণে বাংলাদেশের কিছু পণ্যের রফতানি বৃদ্ধির সুযোগ দেখা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রফতানিকারকেরা বেশ কিছু পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা হারাবেন। তো এখন আমাদের উচিত হবে এরকম যে বাংলাদেশের যে সমস্ত ফরেন মিশনগুলো আছে, বিশেষ করে যারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন, তো তারা যেন আসলে এখন অ্যাক্টিভ হন। তার কারণ যে প্রাইভেট সেক্টর তারা তো অ্যাক্টিভ আছে, তারা কিন্তু নেগোসিয়েশন শুরু করেছে। কিন্তু 2019-এর সময় আমরা দেখেছিলাম যে অনেক অর্ডার বাংলাদেশে আসছিল, কিন্তু সেই অর্ডার বাংলাদেশ নেয়নি। সেই অর্ডারে অনেকগুলো চলে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে। এখন যেন বাংলাদেশ এই ভুলটা না করে। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে $540 কোটি তৈরি পোশাক রফতানি করেছে ভারত। নতুন পাল্টা শুল্ক কার্যকর হলে ভারত থেকে তৈরি পোশাক রফতানিতে গড় শুল্ক 60% ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক। বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপের পর সেটি এখন বেড়ে হবে 36.5%। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এতে করে উপত্যকাটিতে অনাহারের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 212 জনে, যার মধ্যে 98 শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 47 জন নিহত হয়েছে, যার মধ্যে 40 জন ত্রাণ সাহায্যের অপেক্ষায় ছিলেন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা 61,369 জনে দাঁড়িয়েছে। এদিকে বিবিসি জানিয়েছে, ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণার পর শহরটি খালি করার জন্য 7 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, নতুন পরিকল্পনায় গাজা যুদ্ধের অবসানের জন্য 5টি মূলনীতি উল্লেখ করা হয়েছে, যার একটি হলো ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া। অর্থাৎ প্রথম ধাপে গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানকার আনুমানিক 10 লাখ বাসিন্দাকে দক্ষিণ অঞ্চলে সরিয়ে নেওয়া হবে। এই পরিকল্পনা আন্তর্জাতিক মহল সহ ইসরায়েলের ভেতরেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টির মধ্যে একটি দেয়াল ধসে 2 শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিহতরা দিনমজুর ও তাদের পরিবার। তারা দেয়ালটির পাশের ঝুপড়িতে বসবাস করতেন। ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়া 8 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলার সময় 7 জন মারা যান। নিহতদের মধ্যে 3 জন পুরুষ, 2 জন নারী ও 2 মেয়ে শিশু। এবার খেলার খবর। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ভিয়েন্তিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। গত মাসে অপরাজিত থেকে সাফের শিরোপা জিতেছে জুনিয়র টাইগার্সরা। সেই আত্মবিশ্বাস দিয়ে তারা পাড়ি জমিয়েছে লাওসে। সেখানেও প্রথম 2 ম্যাচে জয় দিয়ে এইচ গ্রুপে সবার শীর্ষে আছে বাংলাদেশ দল। এবার প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, যাদের বিপক্ষে জয় কিংবা ড্র করলেই প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে ইতিহাস গড়বে লাল সবুজের তরুণীরা। তবে হারলেও আশা শেষ হয়ে যাবে না। অন্য গ্রুপগুলোর রানার্স আপদের মধ্যে অন্যতম সেরা হলে সুযোগ থাকবে মূল পর্বে ওঠার। ম্যাচের আগে কোচ বাটলার খেলোয়াড়দের চাপমুক্ত রাখতে মাঠের অনুশীলন না করিয়ে রাখেন রিকভারি সেশন। খেলোয়াড়রা অংশ নেন হালকা স্ট্রেচিং, জিম ও পুল সেশনে। এসেছি দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালোভাবে ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি। আর একটা ম্যাচ দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছেন ঋতুপর্ণা। গত মাসে তার জোড়া গোলের কারণে শক্তিশালী মিয়ানমারকে বধ করে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ খেলা নিশ্চিত করে বাংলাদেশ। ঋতুপর্ণার বাড়ি রাঙামাটির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। তার বাবা ও একমাত্র ভাই মারা গেছেন। আর ক্যান্সার আক্রান্ত মায়ের অসুস্থতার পেছনেও অনেক অর্থ ব্যয় হয়। ফলে জীর্ণশীর্ণ বাড়ির চেহারা আর বদলানো হয়নি। তাই ঋতুপর্ণার বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছে বিসিবি। সভায় আরও সিদ্ধান্ত হয় বিপিএল এর আগামী আসরে স্পট ফিক্সিং ঠেকাতে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি, নারী আসন নিয়ে ঐকমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে। আগামী নির্বাচনে সংরক্ষিত নারী আসন ও নারীর মনোনয়ন নিয়ে কমিশন ও রাজনৈতিক দলের অবস্থান নিয়ে ক্ষোভ নাগরিক সমাজের। এই পাশে রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বলেছেন সিইসি। আরেকটি শিরোনাম, অর্থনীতির পতন ঠেকানো গেছে অস্বস্তি বিনিয়োগে। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি একটি ছবি। এতে বলা হয়েছে হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সমাবেশের এই ছবিটি, যাতে বলা হয়েছে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের মিছিল। আরেকটি শিরোনাম, সক্রিয় 972 ছিনতাইকারী, পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ। এপাশে রয়েছে ঢাবির হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, মধ্যরাতে উপাচার্যের ঘোষণা। ডাকসু নির্বাচনের আগে এই সিদ্ধান্ত অযৌক্তিক, সাবেক ছাত্র নেতাদের অভিমত। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, আগের সব কর্মকর্তা বাদ দেওয়া কঠিন, পেশি শক্তি ঠেকাতে বড় নিয়োগ হচ্ছে, উপলক্ষ্য নির্বাচন। এদিকে রয়েছে সংস্কার প্রস্তাবের 99% 2.5 বছর আগে উপস্থাপন করে বিএনপি, এমনটি বলেছেন তারেক রহমান। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণে অনেকটাই অসফল। অন্তর্বর্তী সরকারের 1 বছর নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির পর্যালোচনা। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনাম, সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা, প্রশাসনে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের রাজত্ব, মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদে পরিবর্তন সামান্যই, ফ্যাসিস্টদের দোসর 46 সচিব অতিরিক্ত সচিবে স্বপদে বহাল, দুর্নীতিবাজ 11 জন ওএসডি সচিব ঘুষ দিয়ে দায়িত্বে ফিরতে তদবির করেছেন, আওয়ামী দোসরদের প্রোটেকশন দিচ্ছেন 4 উপদেষ্টা। আরেকটি শিরোনাম, শাস্তির পরিবর্তে সেফ জোনে বিতর্কিত 2 কর্মকর্তা, সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করব বলেছেন তারেক রহমান। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।